আচ্ছা, আপনারা এমন ঘটনা অনেক শুনছেন না যে ডাক্তারি পড়াশোনা করে, ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে তারা বিসিএস ক্যাডার হইছে, ম্যাজিস্ট্রেট হইছে, পুলিশ হচ্ছে। আবার অনেকে বিসিএস ক্যাডার ছেড়ে সাব রেজিস্ট্রার পদে জয়েন করছে, এরকম শুনেন না? আমি এই বিষয়টা পরে আসছি, বিকজ I mean, this might sound a bit strange, but we know that our society is built in a way that where you need to have these things, right? আমি আসলে এই এক্সপ্লেনেশনটা পরে আসবো, কারণ হচ্ছে যে আপনারা জানেন যে আমাদের সরকারি চাকরিজীবীদের তাদের বেতন স্কেল বাড়ানো হয়েছে, এবং এটা দীর্ঘ 11 বছর পর বাড়ানো হয়েছে। আমি এই বাড়ানোর পক্ষে, কিন্তু আমি যেটার বিপক্ষে সেটা আমি আসছি। সেটা আমি বলতেছি যে আমাদের মন্ত্রী বলছেন, অর্থমন্ত্রী বলছেন কি জানেন? অর্থমন্ত্রী বলছেন যে বেতন বাড়ালে দুর্নীতি কমে যাবে। আমি ঠিক এই কথাটার আমি আসলে মানেটা বুঝার চেষ্টা করছিলাম যে বেতন বাড়ানোর সাথে আসলে দুর্নীতির সম্পর্কটা আসলে কতটুকু, এটা একটু ব্যাখ্যা করা দরকার, এবং আদৌ কি এটা হবে কিনা সেটাও একটু ব্যাখ্যা করা দরকার। আগে আমি একটু বলে নিই যে বেতনটা যে বাড়লো সেটা কত বাড়লো, প্রায় দ্বিগুণ বেড়ে গেছে কিন্তু। অর্থাৎ বাংলাদেশের সরকারি কর্মচারী কর্মকর্তাদের বেতন প্রায় 50 ভাগ বেড়ে গেছে। যেমন ধরেন, মানে আমাদের তো 20টা স্কেল আছে, 1 থেকে 20 স্কেল, 1 হচ্ছে সর্বোচ্চ আর 20 হচ্ছে সর্বনিম্ন। সুতরাং 1 স্কেলে যারা থাকে, যাদের বেতন আগে ছিল 78,000 টাকা, মানে মূল বেতন, সেটা এখন বেরো হয়ে যাবে 1,60,000 টাকা। এর সাথে তো আনুষঙ্গিক সুবিধা আছেই, বাসা ভাড়া, গাড়ি, এইসব তো নানান সুবিধা আছেই। 1,60,000 টাকা সে বেতনই পাবে। এবং যে 20 স্কেল, মানে সবচেয়ে কম, তার বেতন ছিল আগে 8,250 টাকা, এখন তার বেতনটা বেরো হবে হচ্ছে 20,000 টাকা। অর্থাৎ তার বেতনও বাড়ছে, এবং সেটাও মানে মানে বেশ 50 ভাগের উপরে বেড়ে যাচ্ছে। তো ঠিক আছে, বেতন বাড়ার দরকার আছে, যে জিনিসপত্রের দাম বাড়ছে, 11 বছর পর বেতন বাড়ছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, মাননীয় মন্ত্রী আপনি যে বললেন যে বেতন বাড়লেই দুর্নীতি কমে যাবে, 11 বছর আগে যখন বেতন বাড়াইছিল না, তখনও এরকম অর্ধেকের মতো বাড়াইছিল, অনেক বাড়াইছে। তখন কি দুর্নীতি কমছিল, নাকি এই 11 বছরে দুর্নীতি আরো বাড়ছে? বাড়ছে তো নাকি? এটা তো এভিডেন্ট। আপনারা কি কোনো স্টাডি করছেন? আপনি কোন স্টাডির মাধ্যমে, আপনি কোন একটা একটা গবেষণা রিপোর্ট পড়ছেন না? আপনি পড়ে কি দেখছেন যে সেখানে আসলে দুর্নীতি বাড়ে কি কমে? আপনাদেরকে আমি আগে একটা গবেষণা রিপোর্ট বলি। সেটা হচ্ছে যে সেই গবেষণা রিপোর্টটা বলছে, আমি জাস্ট একটা মানে আর্টিকেলের কথা বলছি, সেখানে বলছে যে হ্যাঁ, আপনি যদি পাবলিক সেক্টরের ইনকাম মানে স্যালারি বাড়ান, ঠিক আছে, তাহলে দুর্নীতি কমতে পারে। কিন্তু পাবলিক সেক্টরের স্যালারির মধ্যে যদি ইনইকুয়ালিটি থাকে, অসমতা থাকে, তাহলে দুর্নীতি আরো অনেক বেশি, অনেক বেড়ে যেতে পারে, এবং বেড়ে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। অর্থাৎ দুর্নীতি বেড়ে যাবে অনেক। অর্থাৎ মানে আপনি বুঝতে পারতেছেন, সরকারি সেক্টরে যদি যে যে চাকরিগুলো আছে সেটার মধ্যে যদি অসমতা থাকে, অর্থাৎ বেতনের মধ্যে যদি বৈষম্য অনেক বেশি থাকে, তাহলে কিন্তু দুর্নীতি আরো বেড়ে যাবে। এখন আপনি আমাকে বলেন, যার গ্রেড 1 সে বেতন পাচ্ছে হচ্ছে 1,70,000 টাকা, 1,68,000, মানে 1,70,000 টাকা। আর যার গ্রেড 20 সে বেতন পাচ্ছে 20,000 টাকা। তাহলে 1,60,000 টাকার ব্যবধান, মানে ব্যবধানটা আপনি চিন্তা করতে পারতেছেন কত? 10,000, 20,000, 30,000, 50,000ও না, 1,60,000 টাকার ব্যবধান। মানে ইনইকুয়ালিটিটা চিন্তা করেন। তাহলে এই ইনইকুয়ালিটিতে থাকা মানে বুঝেন, এই গবেষণা বলতেছে, মানে পৃথিবীর বিভিন্ন দেশে তো গবেষণা হয়, আমি একটা অন্য অন্য আসপেক্টের গবেষণা থেকে বলছি, যে এরকম ইনইকুয়ালিটি যদি পাবলিক সেক্টরের ওয়েজে থাকে, মানে স্যালারিতে থাকে, তাহলে আপনার দুর্নীতি আরো অনেক বেড়ে যাবে, দুর্নীতি বাড়তেই থাকবে। কারণ হচ্ছে অনেক যেসব, তো সবাই একই অফিসে কাজ করে, তাই না? সরকারি অফিসে কাজ করে। একজন দেখতেছে আমি পাইতেছি 20,000 টাকা বেতন, আর আমার অফিসার পাইতেছে 1,60,000 টাকা বেতন, আরো অন্যান্য নানান সুবিধা তো আছেই। সুতরাং দুর্নীতি আরো বেড়ে যাবে। আর দুর্নীতিতে আমাদের অবস্থান কত জানেন? এখন টিআইবি রিপোর্টে আমাদের অবস্থান কত জানেন? 150তম। কততম? 150তম। আমরা ধরে নিয়ে নিলাম যে দক্ষিণ এশিয়ার দেশগুলো হচ্ছে দুর্নীতিতে মানে সবচাইতে খারাপ। সেই দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যেও আমাদের অবস্থা সবচাইতে খারাপ। আমাদের অবস্থান কত? 150তম। আর পাকিস্তানের অবস্থান কত, যেটাকে আমরা মনে করি তো খুবই খারাপ, মানে দক্ষিণ এশিয়ার মধ্যে খুবই দুর্নীতিগ্রস্ত, সেই দেশের অবস্থান 136তম। আর শ্রীলঙ্কার অবস্থান কত? শ্রীলঙ্কার অবস্থান, নেপালের অবস্থান হচ্ছে 109তম। হ্যাঁ, 109তম। আর শ্রীলঙ্কার অবস্থান হচ্ছে 107তম। 107তম। আর ভারত এবং মালদ্বীপের অবস্থান হচ্ছে কত? 91তম। তাহলে চিন্তা করে দেখেন, ভারতের আর মালদ্বীপের অবস্থান 91তম, নেপাল আর শ্রীলঙ্কার অবস্থান 107, 109, আর আমাদের অবস্থান কত? 150তম। অর্থাৎ আমরা ওদের ধারে কাছেও নেই, আমাদের দুর্নীতি এত বেশি। তাহলে আমাদের দেশে দুর্নীতির সমাজটা কিভাবে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে বুঝতে পারতেছেন? এই যে আমি ভিডিওর প্রথমে বলছিলাম না যে এই বিসিএস এর চাকরি ছেড়ে, কারণ আপনারা এই ঘটনা শুনে নাই যে বিসিএস এর চাকরি ছেড়ে
সাব রেজিস্ট্রারে জয়েন করছে, শুনেন নাই? তা বিসিএস এর থেকে কি সাব রেজিস্ট্রারের বেতন বেশি? অবশ্যই না। বিসিএস এর ক্যাডারের বেতন অনেক বেশি, সুযোগ সুবিধা অনেক বেশি। তাহলে সে সাব রেজিস্ট্রারে কেন জয়েন করলো? কারণ সে জানে সাব রেজিস্ট্রারে জয়েন করলে ওই অফিসে দুর্নীতি আর দুর্নীতি। প্রতিদিন তার সে লাখ টাকা ইনকাম করে, লাখ টাকা নাম ইনকাম করলো, হাজার হাজার টাকা সে প্রতিদিন ইনকাম করে। আর ভূমি অফিসের গুলোর কথা তো আমরা জানি। তো সাব রেজিস্ট্রারে তো টাকার কোনো অভাব নেই, তাদের গাড়ি বাড়ি বিদেশে বেগম পাড়া তারা বানায়। সুতরাং তারা সে বিসিএস এর চাকরি ছেড়ে ইজিলি সাব রেজিস্ট্রার পদে ঢুকে গেছে। আপনি দেখেন না যে এসআই হওয়ার জন্য, পুলিশের এসআই হওয়ার জন্য কিভাবে লাইন দেয় বড় বড় বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটরা? কেন দেয়? কারণ তারা জানে ওইখানে টাকা পাওয়া যাবে। কেন? কিভাবে? দুর্নীতির মাধ্যমে টাকা পাওয়া যাবে। আবার ধরেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডাক্তারদের কি টাকা কম? আপনি বাংলাদেশে যে পরিমাণ ডাক্তারের অভাব, ডাক্তাররা যদি একটা ডাক্তারি করে, একটা মেডিকেল জব করে, সে যদি প্র্যাকটিসও করে, তার বেতন তো যে কোনো সরকারি চাকরিজীবীর চেয়ে বেশি হবে। বেতন বলতে বোঝাচ্ছি তার প্রতিদিনের আয় মিলে, সে যদি প্রাইভেট প্র্যাকটিসও করে, তার যে কোনো সরকারি চাকরিজীবীর চেয়ে তার আয় অনেক বেশি হবে। তাইলে তারা ম্যাজিস্ট্রেট হয় কেন? তাইলে তারা পুলিশ হইতে চায় কেন? কারণ ওইখানে টাকা পাওয়া যায় বেশি, ওইখানে ক্ষমতা বেশি, ওইখানে হ্যাডম দেখানো যায় বেশি। So that's the society. Our system and the institutions work this way. If you do not change this system and if it remains the way it is, you will never be able to eliminate. Well, not elimination is quite different. At least to reduce corruption. No, you cannot do it. আপনি কখনোই আপনার করাপশন, দুর্নীতি কমাতে পারবেন না। আপনি পৃথিবীতে দেশে আছে 100, মানে স্বাধীন দেশ 100 কতটা আমি জানি না এখন, মানে যে 165টা 70টা দেশের মধ্যে ওরা করছে, টিআইবি যে জরিপ করছে, তার মধ্যে বাংলাদেশের অবস্থান 150তম। মানে প্রায় পৃথিবীর সকল দেশের অবস্থান আমাদের চাইতে ভালো। মানে যেসব দেশগুলো যুদ্ধ মানে বিধ্বস্ত অবস্থা, যারা নিজেরা ফাইটিং করতেছে, যে সে 8-10টা দেশ ছাড়া বাকি সবার অবস্থা আমাদের চাইতে ভালো। তা আর সেই দেশের আমাদের মন্ত্রীরা এসে বলেন যে দাম, স্যালারি বাড়ালে দুর্নীতি কমে যাবে। আপনারা একটু স্টাডি করেন, গবেষণা করেন। আমরা তো সমাজবিজ্ঞানের শিক্ষক, ছোট একটা ইউরোপের একটা ছোট বিশ্ববিদ্যালয়ে পড়ালেও তো আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ায়, আমাদের কাছ থেকে তো জ্ঞান নিতে পারেন, জানতে পারেন। Well, you would never ask it because you don't know how to do that. এই যে আপনারা এখন স্যালারি বাড়িয়েছেন, বাড়ানো তো দরকার আছে, মানে অনেক দাম বেড়ে গেছে জিনিসপত্র, কিন্তু ইনইকুয়ালিটিটাকে আপনারা চিন্তা করেছেন? এই ইনইকুয়ালিটি যতদিন থেকে যাবে, বৈষম্য, শুধুমাত্র কি সরকারি চাকরিজীবীদের মধ্যে যে বৈষম্যটা আছে, যে বেতন বৈষম্য, সেটার কথা বাদ দিলাম, সরকারি এবং বেসরকারি চাকরিজীবীদের মধ্যে চিন্তা করেন বেতন বৈষম্যটা, মানে বিশেষ করে সুযোগ সুবিধার কথা। এটা তো পেনশনও পায় না অনেক জায়গায়, আবার সুযোগ সুবিধা তো কোনো কিছুই নাই। So there is a real inequality in Bangladesh, and if you cannot eliminate that, well, again, elimination is something to reduce it. একটু কমানো, আপনি যদি একটু কমাতেও না পারেন, এই দুর্নীতি কোনোদিন দূর হবে না। বুঝতে পারছেন? দুর্নীতি এরকম ভাবেই থাকবে। আমরা দুর্নীতিতে অনেকবার পৃথিবীতে সেরা হয়েছি, এখন কিছুটা ভালো অবস্থায় আছে, আবার সেরা হয় কিনা জানি না, হতেও পারে। সুতরাং আপনাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে এবং আরেকটু স্টাডি করেন, মন্ত্রী মশাইরা আরেকটু স্টাডি করেন। মানে আপনারা যারা মন্ত্রী এমপি আছেন, যারা নীতি নির্ধারকরা আছেন, আরেকটু পড়াশোনা করেন, ভালোভাবে বোঝার চেষ্টা করেন যে আসলে সিস্টেমটা কিভাবে ওয়ার্ক করছে। সিস্টেম চেঞ্জ না করলে নাথিং উইল চেঞ্জ। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন নিশ্চয়ই সবাই। ধন্যবাদ।